গোস্বামী একাডেমি অমিতাভ স্যারের চ্যানেল থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে একটি বিষয়, যে বিষয়টি তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্স নিয়ে যারা পড়ছো, চতুর্থ সেমিস্টার, এসএসসি 2 পেপারের সম্ভাব্য প্রশ্ন ও উত্তর। প্রথমে আসি 2 নম্বরের প্রশ্ন। প্রথম যে কোশ্চেনটা, লোক সংস্কৃতি কি? ঐতিহ্য অনুসারে বৃহত্তর গ্রামীণ জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, আচার আচরণ ও অনুষ্ঠান, জীবনযাপন প্রণালী, শিল্প, বিনোদন ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠা সংস্কৃতিকে সহজ ভাষায় লোক সংস্কৃতি বলে। আদিমকাল থেকে বাঙালিরা লোক সংস্কৃতি লালন করে আসছে। এর পরের প্রশ্নে আসছি। ঋত্বিক ঘটকের পরিচালিত 2টি বাংলা চলচ্চিত্রের নাম লেখো। একটা হলো নাগরিক, 1952 মুক্তি পাচ্ছে 1977 সালে। আর একটা হচ্ছে অযান্ত্রিক, 1958। নেক্সট প্রশ্নে আসছি। গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় কে? গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় সংস্কৃতির শাস্ত্রীয় সঙ্গীত গায়ক এবং সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বিষ্ণুপুর ঘরানার গান গাইতেন, যার উদ্ভব পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর থেকে। তিনি রবীন্দ্রসঙ্গীত ছাড়াও খেয়াল এবং ধ্রুপদ গানের জন্য খ্যাতিমান ছিলেন। তিনি ঠুমরি ও গাইতেন এবং তার গাওয়া একটি বিখ্যাত ঠুমরি হলো মিশ্র খাম্বাজ রাগের কোন গলি গায়ো শ্যাম। গানটি খুব জনপ্রিয় হয়েছিল। নেক্সট প্রশ্নে আসছি 2 নম্বরে। গম্ভীরা বলতে কি বোঝো? সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম দেবতা শিব। শিবের অপর এক নাম গম্ভীর। শিবের উৎসবে শিবের বন্দনা করে যে গান গাওয়া হতো, সেই গানের নামই কালক্রমে হয়ে যায় গম্ভীরা। শিব গম্ভীর থেকে হলো গম্ভীরা। নেক্সট প্রশ্নে আসছি। পশ্চিমবঙ্গে 2টি জনপ্রিয় লোকক্রিয়ার নাম লেখো। ক্রিকেট এবং ফুটবল ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের সবচেয়ে জনপ্রিয় খেলা। কে কখন বাংলার নাট্যদল নান্দিকারের প্রতিষ্ঠা করেন? 1960 সালে 29শে জুন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, দীপেন্দ্র সেনগুপ্ত এবং অজিত বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় আত্মপ্রকাশ করল নান্দিকারের। নান্দিকারের প্রথম নাটক ইবোসেনের ঘোস্ট বাংলার বিদ্রোহী। নেক্সট, দশাবতার তাসও কি? দশাবতার তাস বা ওরক হল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে তৈরি বহু প্রাচীন এক প্রকার ওরক বা তাস। ভারতের বিভিন্ন স্থানে দশাবতার গনিফা খেলার প্রচলন থাকলেও বিষ্ণুপুরে দশাবতার তাস সম্পূর্ণভাবে স্বতন্ত্র। এই তাসে বিষ্ণুর 10 অবতারের চিত্র পাওয়া যায়। এবার হচ্ছে তথ্যচিত্র বলতে কি বোঝো? এটি ডকুমেন্টারি হল হলো একটি চলচ্চিত্র বা ভিডিও যা ঘটনা বা ব্যক্তিকে সত্যের উপর ভিত্তি করে পরীক্ষা করে। শব্দটি নথির সাথে জড়িত যে কোনো কিছুকেও উল্লেখ করতে পারে।
তথ্যচিত্রের ধারণাটি, যার অর্থ নথির সাথে সম্পর্কিত, 19 শতকের শুরুতে এসেছিল। পরে এর অর্থ দাঁড়ায় কোনো কিছুর বাস্তব রেকর্ড। নেক্সট প্রশ্নে আসছে, প্রত্যেকের মান 5। ভাদু উৎসব কি? ভাদু উৎসব বীজ বপন উপলক্ষে প্রধানত মেয়েদের দ্বারা পালিত একটি লোক উৎসব। বহুকাল থেকে পশ্চিমবঙ্গে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া প্রভৃতি অঞ্চলে সমগ্র ভাদ্র মাস জুড়ে এই উৎসব পালিত হয়ে আসছে। পঞ্চকোট জেলার কাশীপুর রাজ্যে ভাদু বা ভদ্রেশ্বরী নামক এক রাজকন্যার কাহিনী থেকে এর উদ্ভব। বাগদত্তা এক রাজপুত্রের সঙ্গে বিয়ে না হওয়ার রাজকন্যা ভাদু আত্মহত্যা করেন। এই শোকাবহ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজকন্যার স্মৃতিকে অমর করে রাখার উদ্দেশ্যে ভাদু উৎসব পালিত হয়। ভাদু উৎসবে পূজারীরা ভদ্রেশ্বরীর একটি মূর্তি তৈরি করে এবং সারা মাস ধরে তার সামনে নৃত্যগীত পরিবেশন করে। ভদ্রেশ্বরী কখনো কন্যা আবার কখনো জননী রূপে পূজিত হন। ভাদু ভাসান পর্ব অত্যন্ত বিষাদময়। ভাদ্র মাস সংক্রান্তিতে উপাসকরা মূর্তি সহ নদীর তীরে সমবেত হয়ে মূর্তি বিসর্জন দেয়। বিবাহ প্রধান গান ভাদু উৎসবের মূল আকর্ষণ। এর কারণ হলো কুমারী ভাদুর স্মৃতি রোমন্থন করা। পেশাদার নারী শিল্পী এবং সাধারণ সঙ্গীত শিল্পী উভয়ই গান পরিবেশনে অংশগ্রহণ করে। এই উৎসবের সময় এলাকাবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এবং পুরো অঞ্চল জুড়ে মেলা, লোকসংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানমালা ইত্যাদির আয়োজন করা হয়। শেখ শুভ দয়া গ্রন্থে একটি প্রাচীন ভাদু গানের নাম পাওয়া যায়। ভাদু বিষয়ে উল্লেখযোগ্য দুটি গান হল রাম শঙ্কর চৌধুরীকৃত ভাদু ও টুসু এবং যুধিষ্ঠির মজিকৃত ভাদু গীতি ইতিকথা। এটা 5 নম্বরের প্রশ্ন। এরপর আর একটা 5 নম্বর প্রশ্ন বলছি, ঝুমুর গানের বৈশিষ্ট্য আলোচনা করো। নৃত্যগীত ও বাদ্য সহযোগে ঝুমুর গাওয়ার হলেও এতে গীতের প্রাধান্য থাকে। ঝুমুর গানের সুর উচ্চ গ্রাম থেকে নিম্ন গ্রামে অবরোহণ করা হয়, যা ঝুমুরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ঝুমুর গানের তালকে অগ্রাহ্য করে মাত্রা অনুসরণ করে সুর দেওয়া হয়। সোম থেকে শুরু না করে ফাঁক থেকে গান শুরু করা হয়। সাধারণত সমজদারের আসর ও নাচের আসর, এই দুই জায়গায় ঝুমুর গাওয়া হয়। সমাজদারদের আসরে বৈঠকি, ছুট ও পালাবদ্ধ ঝুমুর গাওয়া হয়। বৈঠকি ঝুমুরের গায়ক একজন, কোনো নাচ থাকে না এবং বাদ্য হিসাবে ব্যবহার হয় হারমোনিয়াম ও পাখোয়াজ। ছুট ঝুমুর নাচ গান বাজনা সহযোগে একটি পূর্ণাঙ্গ ঝুমুর। পালা ঝুমুর একটি বিষয়কে কেন্দ্র করে গাওয়া হয়। নাচের আসরে নাচ গান বাজনা সহযোগে একটি পূর্ণাঙ্গ ঝুমুর গাওয়া হয়। এই আসরে রসক্কা বা রসিক সহযোগের নাচুনি নাচ হয়ে থাকে। ঝুমুরকে কেন্দ্র করে বেশ কিছু সুর তালের প্রচলন হয়েছিল, যার মধ্যে অধিকাংশ অস্তিত্ব বর্তমানে নেই। তবে ডোহরওয়া, পতরতুলা, বেগাড়ি, পাটিয়া মেধা, রিঝামাঠা, ঝুমুররা, ঝুমটা, একডাড়িয়া, গোলোয়ারি, নাগপুরিয়া, তামারিয়া, শিখারিয়া, পাঁচপর, গনিয়া, মুদিয়ারি প্রভৃতি সুরের অস্তিত্ব রয়ে গেছে। এটাও 5 নম্বরের প্রশ্ন। একটু বলে নিই তোমাদের কাছে, যারা হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, যারা এখানে পড়তে চাও, ডেসক্রিপশন বক্সে তাদের ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।
যোগাযোগ করতে পারো। হিস্ট্রি ছাড়াও আমরা রাষ্ট্রবিজ্ঞান এডুকেশনও পড়াই। অধিকাংশ কলেজে এখনো পর্যন্ত সর্বোচ্চ নম্বর এখানেই পেয়ে আসছে। এবং নতুন নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, তবেই নতুন নতুন তোমাদের ভিডিও তোমাদের কাছে প্রশ্ন উত্তর সহ আসবে। বাঁকুড়ার সংস্কৃতিতে মনসা পূজার প্রভাব ব্যাখ্যা করো। শ্রাবণ সংক্রান্তিতে মনসা পূজার ধুম বাঁকুড়া জেলা জুড়ে। শহরের বিভিন্ন মনসা মন্দিরে পুজোর ব্যাপক আয়োজন। রাঢ়বঙ্গে এই জেলার মনসা পুজোর প্রচলন বহু বছর আগে। বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড়ে প্রাচীন মনসা মন্দিরের স্থাপনা কাল 1772 সাল বলে উল্লেখ রয়েছে। শহরের প্রাচীন মহল্লায় বিশেষ করে নিম্ন শ্রেণীর অধিবাসী তেলিগাঁও, লালবাজার, চটকপুকুর, পাতিলবাগান, কুচকুচিয়া, রামপুর, শিখরিয়াপাড়া, গোপীনাথপুর, পাটপুর, লোকপুর, কেন্দুয়াডিহি, দোলতলা, বাগদিপাড়া, সেকেন্ড ফিডার রোড প্রভৃতি এলাকায় মনসা মন্দিরের আধিক্য। এছাড়াও ওন্দা, বিষ্ণুপুর, ছাতনা, ঝাটিয়া, পাহাড়ি, সালতোরা প্রভৃতি গ্রামীণ এলাকায়ও রয়েছে প্রাচীন মন্দির। সকাল থেকেই মন্দিরগুলিতে তৎপরতার তুঙ্গে। সন্ধে নামলেই শুরু হয় পূজা অর্চনা। পুরাতাত্ত্বিকদের মধ্যে মনসা মূলত লোকদেবী। রাঢ়বঙ্গে যেসব অঞ্চলে একসময় জৈন ধর্মের প্রভাব বেশি ছিল, সেই সব অঞ্চলেই মনসা পূজার প্রচলন রয়েছেন। তাদের অনুমান জৈন দেবী পরবর্তীতে মনসা পূজায় পূজিতা। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অধ্যাপক বিশিষ্ট পুরাতত্ত্ববিদ অরবিন্দ চট্টোপাধ্যায় বলেন, মনসা মূলত লোকদেবী, সর্পদেবী হিসাবে পূজিত। সাধারণত মনসা কোনো মূর্তি না থাকলেও সর্পবেষ্টিত পোড়ামাটির ঘট, হাতি, ঘোড়া ইত্যাদিতে পূজা করা হয়। কোথাও কোথাও আবার পোড়ামাটির সর্পবেষ্টিত মনসার এক ধরনের মূর্তি স্থানীয় ভাষায় মীর পূজা হয়। আধুনিক কিছু কিছু মন্দিরে মনসার মূর্তি পূজিত হচ্ছে। এবার দেখো, মনসা পূজায় কঠোর বিধি রয়েছে। সেই বিধি মেনেই পূজার আয়োজন করা হয়। পুজোয় যারা ব্রতী হন তাদের আগের দিন হবিষ্যি পালন করতে হয়। পুজোর দিন তাদের সারা দিন নির্জলা উপবাস থাকতে হয়। সন্ধে পোড়ামাটির সর্পবেষ্টিত বিশেষ ধরনের ঘট নিয়ে স্থানীয় ভাষায় বাড়ি আনতে যাওয়া হয় পুকুরে। সেখান থেকে ঢাক বাজনা নিয়ে শোভাযাত্রা সহকারে বাড়ি মন্দিরে নিয়ে আসার পর শুরু হয় পূজা অর্চনা। অনেক রাত পর্যন্ত চলে পূজা পাঠ। তারপর ব্রতীরা প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করেন। কোথাও কোথাও পরের দিন পশু বলির রীতি রয়েছে। কোথাও রয়েছে বানফোড়া, আগুনের উপর হেঁটে যাওয়া ইত্যাদি কিচ্ছু সাধনের রেওয়াজ। এইসব প্রাচীন রীতিনীতির সঙ্গে যোগ হচ্ছে আধুনিকতা। লাইট, সুদৃশ্য প্যান্ডেল, হরেক রকমের ব্যান্ড পার্টি সহযোগে উৎসবের মেজাজ। নেক্সট 5 নম্বরে, জনপ্রিয় সংস্কৃতির উপাদান হিসাবে পুতুল নাচের গুরুত্ব বিশ্লেষণ করো। একটি পুতুল মানুষের সবচেয়ে উল্লেখযোগ্য এবং বুদ্ধিমান উদ্ভাবন। একটি বলা হয়েছে যে একটি পুতুলকে তারা জীবন্ত প্রতিপক্ষের চেয়ে বেশি হতে হবে, কারণ এটি অবশ্যই একটি ইঙ্গিতমূলক উপাদান যা একটি পুতুলের আরও চিত্তাকর্ষক এবং স্থায়ী। প্রাচীন হিন্দু দার্শনিকরা পুতুলদের সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা জানিয়েছেন। তারা সর্বশক্তিমান ঈশ্বরকে একটি পুতুলের সঙ্গে এবং সমগ্র মহাবিশ্বকে একটি পুতুলের পর্যায়ের সঙ্গে তুলনা করেছেন। শ্রীমদ্ ভাগবত তার শৈশবের ভগবান কৃষ্ণের গল্পকে চিত্রিত করার মহাকাব্য বলে যে 3টি স্টিং সত্য, রজ এবং তম দিয়ে
ঈশ্বরের মহাবিশ্বের প্রতিটি বস্তুকে একটি ম্যারিওনেট হিসাবে পরিচালনা করেন। সংস্কৃত পরিভাষায় পুত্তলিকা বা পুত্তিকা মানে ছোট ছেলে। পাপেট এর মূলটি ল্যাটিন শব্দ পপা পুপা থেকে এসেছে, যার অর্থ একটি পুতুল। ভারতকে পুতুলের আবাস বলা হয়, তবে এটি এখনও তার সীমাহীন সম্ভাবনার প্রতি জাগ্রত হতে পারেনি। খ্রিস্টপূর্ব প্রথম ও দ্বিতীয় শতাব্দীর লেখা তামিল ক্লাসিক সিল্লাপাপ্পা দিকারাম এ পুতুল শিল্পের প্রথম উল্লেখ পাওয়া যায়। নাট্যশাস্ত্র খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর মধ্যে কোনো এক সময় রচিত নাট্যশাস্ত্রের উপর নিপুণ পুতুল শিল্পকে বোঝায় না, কিন্তু মানব থিয়েটার প্রযোজক কাম পরিচালককে বলা হয়েছে সূত্রধর বা ধারক। নাট্যশাস্ত্র রচিত হবার অনেক আগেই নাট্য পরিভাষ শব্দটি স্থান পেয়েছে, তবে এটি অবশ্য ম্যারিওনেট থিয়েটার এসেছে। তাই পুতুলের উৎপত্তি ভারতে খ্রিস্টীয় 500 বছরেরও বেশি আগে। ভারতের প্রায় সব ধরনের পুতুল পাওয়া যায়। যুগ যুগ ধরে পুতুল শিল্প ঐতিহ্যগত বিনোদনের একটি গুরুত্বপূর্ণ স্থান ধরে রেখেছে। ঐতিহ্যবাহী থিয়েটারের মতো পুতুল থিয়েটার থিমগুলি বেশিরভাগ মহাকাব্য কিংবদন্তির উপর ভিত্তি করে। দেশের বিভিন্ন প্রান্তে পুতুলের নিজস্ব পরিচয় রয়েছে। আঞ্চলিক শৈলী শিল্পকথা ভাস্কর্যে তার মধ্যে প্রতিফলিত হয়। পাপেটটি সফলভাবে ব্যবহার করা হয়েছে মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য, তাদের মানসিক ও শারীরিক দক্ষতার বিকাশের জন্য, প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সংরক্ষণের বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি ও কার্যকর প্রমাণিত হয়েছে। এই প্রোগ্রামগুলির লক্ষ্য শিক্ষার্থীদের শব্দ, রূপ, রং এবং চলাফেরার সৌন্দর্যের প্রতি সংবেদনশীল করা। পুতুল তৈরি এবং তাদের মধ্যে যোগাযোগের মাধ্যমে একটা ফুল প্রিন্টিং এসে প্রোটা হবে না, নান্দনিক তৃপ্তি শিশুর ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশের সহায়তা করে। পুরাণ সাহিত্যে স্থানীয় মিথ এবং কিংবদন্তি থেকে গৃহীত গল্পগুলি সাধারণত ভারতের ঐতিহ্যবাহী পুতুল থিয়েটারের বিষয়বস্তু তৈরি করে, তৈরিটা ওঠেনি, যা ফলস্বরূপ চিত্রকলা, ভাস্কর্য, সঙ্গীত, নৃত্য, নাট্য ইত্যাদি ভুল আছে মতো সমস্ত সৃজনশীল অভিব্যক্তির উপাদানগুলিকে ধারণ করে পুতুল অনুষ্ঠানের উপস্থাপনা জড়িত। একসাথে কাজ করার লৌকিক সৃজনশীল প্রচেষ্টা। আধুনিক সময়ে সারা বিশ্বের শিক্ষাবিদরা যোগাযোগের মাধ্যমে এসব পুতুলের সম্ভাবনার উপলব্ধি করেছেন। ভারতের অনেক প্রতিষ্ঠান এবং ব্যক্তি শিক্ষাগত ধারণার যোগাযোগের জন্য পুতুলের ব্যবহারে ছাত্র ও শিক্ষকদের জড়িত করেছে। এবার হচ্ছে দেখো নেক্সট প্রশ্ন, গ্রাম বাংলা মেলাগুলি কিভাবে জনপ্রিয় সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে অবদান রাখে? চৈত্র এলেই মনটা কেমন যেন হয়, মনে পড়ে সেই সব ধূলিধূসর রৌদ্রমাখা দিনগুলির কথা। মনে পড়ে যায় আমার প্রিয় গ্রামের কথা, গ্রামের হাটবাজার, যাত্রাপালা, নাগরদোলা আর হ্যাঁ, মেলার কথা। নাটক, নানা রকম বিচিত্র সব মেলার কথা। মেলাকে ঘিরে যে আয়োজন, তার বহুদা বিস্তৃত বর্ণাঢ্যতায় ভরা। শেকড়ের এইসব বিনোদন যুগ যুগ ধরে আমাদের সাংস্কৃতিক ধারাকে নানাভাবে সমৃদ্ধ করেছে। মেলার অন্যতম প্রধান অনুষঙ্গ যাত্রাপালা। রাত একটু গভীর হলেই শুরু হতো যাত্রা অনুষ্ঠান। একসময় জনপ্রিয় ছিল রহিম, রূপবান, সিরাজউদ্দৌলা। কোথাও কোথাও বসত পালা গানের আসর।
তবে যে কোনো লোকজ মেলায় নাগরদোলা এখনো অনিবার্য। মেলার সব ধরনের পণ্যই সহজলভ্য। একসময় ছিল বাংলা যখন মানুষ পণ্য আদান প্রদানের প্রধান মাধ্যম হিসাবে মেলাকেই বেছে নিয়েছে। সময়ের বিবর্তনে যেসব এখন বদলে গেছে, তবু মেলা কেন্দ্রিক উৎসব আমেজ এখনো কোথাও কোথাও লক্ষ্য করা যায়। দেশের দেশের উত্তর মহাজনপদে কোনো কোনো মেলার জন্য সারা বছর অপেক্ষা হয় নাইওরি নেবার জন্য। আধুনিক যুগে মেলার রকম ফেরে বেড়েই চলেছে। শিল্প মেলা, প্রদর্শনী মেলা, বাণিজ্য মেলা, বসতি মেলা, কম্পিউটার মেলা, মৎস্য মেলা, ভ্রমণ মেলা, আয়কর মেলা, ফার্নিচার মেলা প্রভৃতি মেলা, পরিবেশ মেলা, বৃক্ষ মেলা, কৃষি মেলা, বই মেলা, পৌষ মেলা ইত্যাদি নানা রকম মেলার আয়োজন হতে দেখা যায়। এইসবের কোনো কোনোটিতে প্রবেশ উন্মুক্ত, কোনো কোনোটি নিয়ন্ত্রিত, কোনোটি শুধু নানামুখী উন্নয়ন বা কর্মকাণ্ডের সম্পৃক্ত করতে কিংবা যুব সমাজের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে যুব মেলার কখনো কথা উল্লেখ করা যায়। এছাড়া কুটির শিল্প, তাঁত শিল্প, চামড়া শিল্প ইত্যাদি গ্রহণযোগ্যতা বাড়তে আর আন্তর্জাতিক বাজারে অবস্থান তৈরির জন্য এইসব পণ্যভিত্তিক মেলা অনুষ্ঠিত হচ্ছে। পণ্যভিত্তিক এইসব মেলা আমাদের নগর সংস্কৃতিতে যোগ করেছে ভিন্ন মাত্রা। এইসব মেলা ব্যক্তিকালও নানা একদিন থেকে শুরু করে এক মাসও হতে পারে। এসবের পাশাপাশি বিভিন্ন দেশের শিরোনামে পণ্যভিত্তিক মেলা অনুষ্ঠিত হচ্ছে। তাতে স্থানীয় মানুষ বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। দেশের পুরনো মেলাগুলি যেমন যথাযথভাবে অনুষ্ঠিত হতে পারে, তার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রত্যক্ষ সহযোগিতা থাকা প্রয়োজন। বিভিন্ন অঞ্চলে লুপ্তপ্রায় মেলাগুলোর তথ্য উপাত্ত সংগ্রহ করে স্থানীয়ভাবে সেই মেলাগুলিকে পুনরুজ্জীবিত করা উচিত। থাকা উচিত সরকারের পৃষ্ঠপোষকতা। মেলাগুলো যেন যথাযথ সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রাখতে পারে, সেই জন্য প্রশাসনিক হস্তক্ষেপ ও নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন। সব দেশ, উপজেলা পর্যায়ে, সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন সেক্টরে প্রতিনিধিদের নিয়ে একটি মেলা কমিটি থাকা উচিত। মেলা আয়োজনের ক্ষেত্রে সেই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগেই পারবে আমাদের মেলা কেন্দ্রিক একটি ঐতিহ্যবাহী সুস্থ বিনোদন ধারা ফিরিয়ে আনতে। এই ধারা বিনোদন মাধ্যম আমাদের তরুণ সমাজকে বিপদগামিতা থেকে রক্ষা করবে। এবার দেখো 10 নম্বরের প্রশ্ন। লেখক এবং চলচ্চিত্র নির্মাতা হিসাবে সত্যজিৎ রায়ের অবদান বিশ্লেষণ করো। সত্যজিৎ রায় প্রায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসাবে সমাদৃত। তার দূরদর্শী গল্প বলা এবং শৈল্পিক প্রতিক্রিয়ার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের একটি উদ্যম চিহ্ন তৈরি করেছিলেন। তার কাজের অংশটি 3 দশকের বেশি সময় ধরে বিস্তৃত। এই সময় তিনি এমন মাস্টারপিস তৈরি করেছিলেন যা কেবল ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয়নি, বরং দেশের চলচ্চিত্রগুলির তৈরি এবং উপলব্ধি করার পদ্ধতিও বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। এই দৃষ্টিভঙ্গি সরকারি চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের গভীর অবদান তার স্থায়ী উত্তরাধিকারের অন্বেষণ করে। 1955 সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী
ভারতীয় চলচ্চিত্রের একটি টার্নিং পয়েন্ট চিহ্নিত করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি একটি দরিদ্র বাঙালি পরিবারের জীবন ও সংগ্রামকে সুন্দরভাবে ভাবে ধারণ করেছে। বিশদ বিবরণ, উদ্দীপক গল্প বলার এবং চরিত্রগুলির সংক্ষিপ্ত চিত্তায়নের প্রতি সত্যজিৎ রায়ের সূক্ষ্ম মনোযোগ ভারতীয় এবং আন্তর্জাতিক উভয় শ্রোতাদের সঙ্গে একটি জড়ো হয়েছে। পথের পাঁচালী একটি সমালোচনামূলক এবং বাণিজ্যিক সাফল্যের দিক। 1956 সালের কান চলচ্চিত্র উৎসবের সেরা মানব নথি পুরস্কার সহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছিল। পথের পাঁচালী এর সাফল্য সত্যজিৎ রায়কে তার অপু ট্রিলজি এবং অংশ হিসাবে আরও দুটি চলচ্চিত্র নির্মাণ করতে প্ররোচিত করে। অপরাজিতা 1956 সালে মুক্তি পায়, তারপর 1959 সালে অপুর সংসার মুক্তি পায়। একসময় এই চলচ্চিত্রগুলি গ্রাম বাংলায় বেড়ে ওঠা অপুর যাত্রাকে চিত্রিত করেছে এবং তার কৈশোর এবং যৌবন অপুর টিলজি অসাধারণ সত্যতার সঙ্গে মানুষের আবেগের সারাংশ এবং দৈনন্দিন জীবনের সূক্ষ্মতাকে ক্যাপচার করার জন্য রায়ের ক্ষমতা প্রদর্শন করেছে। দেখো নেক্সট, সত্যজিৎ রায়ের চলচ্চিত্র শুধু অপুর টিলজিতেই সীমাবদ্ধ ছিল না। তিনি সামাজিক নাটক, মনস্তাত্ত্বিক থ্রিলার এবং ঐতিহাসিক অভিযোজন সহ বিস্তৃত বিষয় এবং ঘটনা অন্বেষণে করেছেন। দেবী, চারুলতা এবং ঘরে বাইরে মতো চলচ্চিত্রগুলি সত্যজিৎ রায়কে জটিল বিষয় এবং আকর্ষণ আখ্যান বুননের ক্ষমতা প্রদর্শন করেছে। বিশদ বিবরণের জন্য তার তীক্ষ্ণ দৃষ্টি, প্রাকৃতিক সেটিংয়ের ব্যবহার এবং মনোবৈজ্ঞানিক গভীর উপলব্ধি তার চলচ্চিত্রগুলিকে দর্শকদের জন্য একটি দৃশ্য বা আবেগপূর্ণ আচরণ করে তুলেছিল। তার পরিচালনার দক্ষতা ছাড়াও সত্যজিৎ রায় ছিলেন একজন বহু প্রতিভাবান শিল্পী, যিনি চলচ্চিত্র নির্মাণে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি তার বেশিরভাগ চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা করেছেন, যার গল্প বলার ধরনকে উন্নত করেছে, এমন মনোমুগ্ধকর সুর তৈরি করেছেন। রায়ের রচনাগুলি তার সরলতা এবং গভীর আবেগে জাগিয়ে তোলার ক্ষমতার দ্বারা চিহ্নিত করা হয়েছিল। তার সঙ্গীত শুধুমাত্র ভিজুয়ালকে পরিপূর্ণ করেনি, বরং এটি সিনেমাটিক অভিজ্ঞতার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ভারতীয় চলচ্চিত্রের সত্যজিৎ রায়ের অবদান তার নিজের চলচ্চিত্রের বাইরেই প্রসারিত। তিনি কলকাতা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এর পথপ্রদর্শক হিসাবে কাজ করেন। সোসাইটির মাধ্যমে সত্যজিৎ রায় চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা এবং কর্মশালা আয়োজন করেন, যা উচ্চাকাঙ্ক্ষী চলচ্চিত্র নির্মাতাদের এবং চলচ্চিত্র উৎসবকারীদের একটি শিল্প ফর্ম হিসাবে সিনেমাকে অন্বেষণ এবং প্রশংসা করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। তিনি চলচ্চিত্র শিল্পীর শক্তিতে বিশ্বাস করতেন এবং একজন বিচক্ষণ দর্শক গড়ে তোলা এবং ভবিষ্যতের প্রতিভা লালন করার উপায় হিসাবে চলচ্চিত্রের প্রশংসাকে সক্রিয়ভাবে প্রচার করেছিলেন। ভারতীয় সিনেমা সংস্কৃতির এর প্রভাব আজও অনুভব করা যায়। চলচ্চিত্র নির্মাতারা তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে চলেছেন এবং তার গল্প বলার কৌশলগুলি ভারতের সিনেমাটিক ব্যাকরণের অংশ হয়ে উঠেছে। সত্যতা, বিস্তারিত মনোযোগ এবং আধুনিক আবেগ অন্বেষণের উপর তার জোর শ্রোতাদের সঙ্গে অনুরণিত হতে থাকে। পরিশেষে বলা যায়, ভারতীয় চলচ্চিত্রের সত্যজিৎ রায়ের অবদান অপরিসীম। তিনি চলচ্চিত্রের মাধ্যমটিকে একটি শিল্প আকারে উন্নীত করেছেন
এটিকে সমাজের প্রতিফলন, মানুষের আবেগ অন্বেষণ এবং পরিচালিত নিয়মকে চ্যালেঞ্জ করার একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তার চলচ্চিত্র শুধু বিনোদনই দেয়নি, আলোকিত অনুপ্রাণিত করেছে চলচ্চিত্র নির্মাতাদের প্রজন্মকে। সত্যজিৎ রায়ের শৈল্পিক প্রতিভা, দৃষ্টি এবং পর্দার জীবনের সারাংশ ক্যাপচার করার ক্ষমতা ভারতীয় চলচ্চিত্রের একটি অমার্জনীয় চিহ্ন রেখে গেছেন এবং তার উত্তরাধিকারীকার দেশের চলচ্চিত্র নির্মাণের ভবিষ্যৎ গঠন করতে থাকে। এবার নেক্সট কোশ্চেনে আসছি। জনপ্রিয় সংস্কৃতি প্রসারে দূরদর্শনের গুরুত্ব নির্ণয় করো। গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশনের ক্ষমতা সম্পূর্ণ যারা খোঁজ খবর রাখেন তারা এক বাক্যে স্বীকার করবেন, সাংস্কৃতিক আধিপত্যের বিস্তার বা আগ্রাসনকে অনিবার্য করে তুলতে টেলিভিশনের কোনো বিকল্প নেই। শুরুতেই এই শক্তিশালী মাধ্যমের শক্তি সম্পর্কে দুটি উদাহরণ দিতে চাই। একটি অতি সাম্প্রতিক অর্জন করা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আর অন্যটি উৎসব বিদেশি পত্রিকায় প্রকাশিত সচিত্র সংবাদ। এবার দেখো, দূরদর্শন আজ সামাজিক জীবনে অনিবার্য মাধ্যম। এটি মূলত বিনোদন মাধ্যম হলেও এর সামাজিক উপযোগিতা অস্বীকার করা যায় না। দূরদর্শন বিনোদন জগতে যুগান্ত এনেছে। দূরদর্শন শিক্ষা প্রসার, বিশেষত লোকশিক্ষা প্রসারে নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথা বহির্ভূত জ্ঞানবিদ্যা শিক্ষায় এর ভূমিকা গুরুত্বপূর্ণ। চিকিৎসা, স্বাস্থ্য, আবহাওয়া সংবাদ, কৃষি, শিল্প, বিশেষ করে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংবাদ ও জ্ঞান দূরদর্শনের মাধ্যমে প্রচারিত হয়। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশ ও সমাজের সংহতি, চেতনা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। অল্প কিছুদিন আগে এক বন্ধুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল অত্যন্ত অভিজাত এলাকায় একটি ব্যয়বহুল পার্টি সেন্টারে। অনুষ্ঠান মিলনায়তনের প্রবেশের প্রায় সঙ্গে সঙ্গে আমার চোখে পড়ল বিশাল পর্দায় উদ্দাম নৃত্যগীতির একটি দৃশ্য। সম্ভবত অডিও ভিজুয়াল মাধ্যমে মানুষ হিসাবে প্রথমে এই দৃশ্যই আমরা দৃষ্টি আকর্ষণ করেছিল। আমি একটু বিস্মিত হয়ে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ওরা বিয়ের অনুষ্ঠানে হিন্দি ছবির ভিডিও চালাচ্ছে কেন? সে আমার চেয়ে কয়েক গুণ বেশি বিস্ময় প্রকাশ করে বলল, তুমি কি হিন্দি ছবি কোথায় পেলে? এটা তো ওদের হলুদের অর্থাৎ গায়ে হলুদের অনুষ্ঠান। পর্দার ছবিতে ভালো করে চোখ রাখার পর দুই একটি পোশাক পরিচ্ছদ, পরিবেশিত নাচ গান ও অঙ্গভঙ্গি কোথাও পরিচিত কিছু খুঁজে পেলাম না। ভাষা সংস্কৃতির বিকৃতি ও বিনাশের ক্ষেত্রে উচ্চবিত্ত বা ধনী শ্রেণীর কৃতিত্ব সবচেয়ে বেশি। তবে শিক্ষিত বিষয়ে উচ্চশিক্ষিত মধ্যবিত্ত যারা সবসময় উচ্চতর শ্রেণীতে একীভূত হওয়ার নিরলস প্রচেষ্টায় নিয়োজিত, এক্ষেত্রে তাদের অবদানও কম নয়। এই দুই শ্রেণীর মানুষের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জল নিচের দিকে গড়িয়ে নামার ফলে নিম্নবিত্ত বা নেহাত গরিব মানুষের মধ্যেও এইসব সামাজিক ঘোড়ারোগ দ্রুত বিস্তার লাভ করেছে। দ্বিতীয় দৃশ্যটি ঘটনাস্থল ইউক্রেনের রাজধানী কিয়েভের রাজপথ। সেখানে একদল প্রতিবাদী মানুষ ব্যানার ফেস্টুন হাতে দাঁড়িয়ে রুশ মিডিয়ার বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা, রাশিয়ান মিডিয়াম ইনসিটিজ স্পিল্ড অব দ্য ইউক্রেন। সংবাদে প্রকাশিত বিবরণ থেকে ধারণা করা যায় রাশিয়া একাধিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে ইউক্রেনের সরকারের বিরুদ্ধে প্ররোচনা চালিয়ে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উস্কে দিচ্ছে। বিশেষ করে রুশ ভাষী অধ্যুষিত ক্রিমিয়ার জনগণের মধ্যে এইসব স্যাটেলাইট চ্যানেলের যে জনপ্রিয়তা কাজে লাগিয়ে প্রবল শক্তিধর প্রতিবেশী সাংস্কৃতিক আগ্রাসন এখন ইউক্রেনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। উন্মুক্ত আকাশ
সাংস্কৃতিক যুগে স্যাটেলাইট টেলিভিশন প্যানেলগুলি বিশ্বব্যাপী তাদের নিজস্ব তথ্য সংবাদ প্রচারের পাশাপাশি ভিনদেশীয় দর্শকদের জন্য যথেষ্ট আনন্দ বিনোদনেরও ব্যবস্থা রেখেছে। ফলে নাটক, সিনেমা, সঙ্গীত, খেলাধুলা, ভ্রমণ, চিকিৎসা, এমনকি রান্নাবান্নার মাল মশলা সরঞ্জাম নিয়ে টেলিভিশনের লোকজন আমাদের ড্রয়িং রুম কিংবা শোবার ঘরে ঢুকে পড়েছে। এর ফলে এইসব টেলিভিশনের অনেক ক্ষেত্রেই আমাদের জীবনাচরণ বা সামাজিক আচার অনুষ্ঠানে নিয়ন্ত্রণকে ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সাংস্কৃতিক প্রভাব বলয় এই লাগামহীন বিস্তার বা আগ্রাসন যাই বলি না কেন, আমাদের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তার প্রভাব কতটা পড়েছে অথবা আদৌ পড়েছে কি না তার হিসাব বলা কঠিন। তবে এইটুকু নিশ্চিতভাবে বলা যায়, রপ্তানি বাণিজ্য সহ অর্থ উপার্জনে অন্যান্য সব খাতে প্রতিবেশী দেশগুলো সঙ্গে সম্পর্কিত নির্ধারণে আমরা যেমন যেমন পিছিয়ে আছি, এক্ষেত্রেও তারও ব্যতিক্রম কিছু নয়। অতএব উন্মুক্ত আকাশে যুগে টেলিভিশনের চ্যানেলের প্রচার বন্ধ করে সাংস্কৃতিক আগ্রাসনের মতো সমস্যার সমাধান খোঁজায় 2 হাতে 10 আঙ্গুলের সূর্যকে বাধাগ্রস্ত করার মতোই অসম্ভব ব্যাপার। দর্শকদের মধ্যে আমাদের নিজস্ব চ্যানেলগুলোর গ্রহণযোগ্যতা বাড়ানো ছাড়া এই বিপদ থেকে উত্তরণের কোনো সংক্ষিপ্ত পথ নেই। দুর্বল অনুকরণ, অন্ধ অনুকরণ বা কথামালার জটাজাল বিস্তার করে আর যাই হোক দর্শক আকর্ষণ করা সম্ভব নয়। দুর্ভাগ্যজনক হলেও অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের স্যাটেলাইট চ্যানেলগুলো কন্টেন্ট, ফরম্যাট ও প্রেজেন্টেশন সব কিছুই থেকে বিদেশি স্যাটেলাইট টেলিভিশনের সঙ্গ থেকে অনেক পিছিয়ে আছে। আজকে এইখানেই শেষ করলাম। তোমরা নতুন নতুন ভিডিও পেতে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং যারা পড়তে চাও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো।